হাজার বছর আগের একজন নদীর মাঝির সেই খোলা গলার সুর, আর ধরুন ২০২৬ সালের মেগাস্টার শাকিব খানের একটা ডার্ক, রুক্ষ রকস্টার অবতার। মানে ওপর থেকে দেখলেই দুটোর মধ্যে কোনো মিল খোঁজাটা কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, আকাশ পাতাল তোফাত মনে হয় স্বাভাবিক। রাইট। কারণ একটির জন্ম একদম বাংলার কাদামাটি আর নদীর বুকে, আর অন্যটির অবস্থান হচ্ছে আধুনিক বৈদ্যুতিক গিটার আর সংশোধনাগারের ওই অন্ধকার প্রকোষ্ঠে। কিন্তু আমরা যদি একটু গভীরে যাই তাহলে একটা বিস্ময়কর সত্য কিন্তু বেরিয়ে আসে। একদম ঠিক। একটা অদৃশ্য সুতো আছে যেটা এই পুরো জিনিসটাকে এক করে। হ্যাঁ, আর আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক ওই সুতোটাই ধরে টান দেব। আমরা খোঁজার চেষ্টা করব আমাদের সেই নিজস্ব বাংলাদেশি ভয়েস বা বাংলাদেশি কণ্ঠস্বরকে। আমাদের হাতে আজ বেশ কিছু দারুণ সোর্স আছে, যেমন ধরুন কন্টিনিউয়াম অফ ফোক টু পপ মিউজিক ইন বাংলাদেশ এবং ফিল্ম মিউজিকের মতো বেশ ভারী দুটো একাডেমিক গবেষণাপত্র। সাথে কিন্তু সদ্য প্রকাশিত সংবাদ প্রতিবেদন আর উইকিপিডিয়ার ডেটাও আছে। হুম। আর আছে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে থাকা বেশ কিছু ইউটিউব রিঅ্যাকশন ভিডিও। তো এই সব কিছু মিলিয়ে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল কিভাবে মাটির গান থেকে বৈদ্যুতিক গিটারের তারে আমাদের আবেগের বিবর্তনটা হলো। চলুন সেই ব্যাপারটা একটু খুলে দেখা যাক। দারুণ একটা পয়েন্ট থেকে শুরু হলো। এই বিবর্তনের পেছনের বিজ্ঞানটা বুঝতে হলে সবার আগে ওই কন্টিনিউয়াম ও ফোক টু পপ মিউজিক ইন বাংলাদেশ গবেষণাপত্রটির দিকে একটু তাকাতে হবে আমাদের। আচ্ছা। এখানে কন্টিনিউয়াম বা ধারাবাহিকতা শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে লোকগীতি হুট করে হারিয়ে গেল আর পপ মিউজিক আকাশ থেকে পড়ল, ব্যাপারটা তো আসলে তেমন নয়। মানে এটা ধীরে ধীরে পাল্টেছে। রাইট। গবেষণাপত্রটিতে খুব স্পষ্ট করে দেখানো হয়েছে যে বাংলাদেশের মতো একটা বদ্বীপ অঞ্চলে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ কিভাবে মানুষের কণ্ঠস্বরকে বা ওই যে আপনি বললেন বাংলাদেশি ভয়েস, সেটাকে রূপ দিয়েছে। যেমন ধরুন ভাটিয়ালির কথা। হ্যাঁ, ভাটিয়ালি তো নদীর গান। হ্যাঁ, মাঝিরা যখন বিশাল নদীতে নৌকা বাইতেন তখন নদীর ঢেউয়ের মতো তাদের গানের সুরও দীর্ঘ হতো। ওই যে লম্বা শ্বাস টেনে গলার স্বরকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার একটা কৌশল, সেটাই কিন্তু ভাটিয়ালি। ও আচ্ছা, মানে পরিবেশটাই সুরটা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আবার ধরুন ভাওয়াইয়া গানের কথা। এর উৎপত্তি তো গরুর গাড়ির চালক বা গাড়িয়ালদের থেকে। এবড়ো কেবড়ো রাস্তায় গরুর গাড়ি চলার সময় গলার স্বর যেমন কাঁপে বা ভেঙে ভেঙে যায়, ভাওয়াইয়া গানের সুরেও ঠিক সেই ভাঙনটা, মানে ওই ভাইব্রেশনটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়। অবিশ্বাস্য। আমি তো এভাবে কখনো ভাবিনি। লালন শাহ বা হাসান রাজার গানেও কি এই একই ব্যাপার ছিল? হ্যাঁ, অনেকটা। এগুলো তো কেবল গান ছিল না, এগুলো ছিল ভূগোলের সাথে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের একটা সরাসরি অডিও ডকুমেন্টারি, মানে মানুষের জীবনের একদম রিয়েল রিফ্লেকশন। তো এখান থেকে একটা দারুণ অ্যানালজিতে আমরা আসতে পারি। মানে এই লোকগীতিগুলো কিন্তু কোনো এসি রুমে বা বদ্ধ স্টুডিওতে বসে তৈরি করা বিনোদন ছিল না। এগুলোকে আমরা সেই সময়কার ভাইরাল ট্রেন্ড বলতে পারি। ভাইরাল ট্রেন্ড, দারুণ একটা উপমা। তাই না? ধরুন কোনো ইন্টারনেট, রেডিও বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ছাড়াই শুধু মানুষের মুখে মুখে একটা গান মাইলের পর মাইল ছড়িয়ে পড়ত, আর এর ভিত্তি ছিল একদম বিশুদ্ধ আবেগ। একদম তাই। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে যখন গ্রামোফোন আর রেডিও আমাদের অঞ্চলে আসতে শুরু করল, উম তখনই গেমটা পাল্টে গেল, রাইট? রাইট, ঠিক ওই সময়টাতেই বাংলা গানে প্রথম বড় ধরনের একটা যান্ত্রিক আর কাঠামোগত বিপ্লব ঘটে। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজলেন্দ্রনাথ, অতুলপ্রসাদ আর রজনীকান্ত, যাদের আমরা পঞ্চকবি বলি, তাদের হাত ধরে গানে আধুনিকতা এলো। হুম। গবেষণাপত্রটিতে এই সময়কার একটা সুনির্দিষ্ট মেকানিজমের কথা বলা হয়েছে, আর তা হল গানের জগতে শ্রমের বিভাজন বা ডিভিশন অফ লেবার। শ্রমের বিভাজন মানে গানের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করলো? মানে হাজার বছর ধরে যে বাউল নিজে গান লিখতেন, নিজেই সুর করতেন এবং নিজেই আবার গাইতেন, সেই প্রথাটা ভেঙে গেল। প্রথমবারের মতো গীতিকার, সুরকার এবং শিল্পীর পরিচয় আলাদা হতে শুরু করল। আহ, তার মানে একজন লিখছেন, আরেকজন মিউজিক করছেন, আর তৃতীয় একজন গাইছেন। হ্যাঁ, একদম ঠিক। এটা তো বাংলা গানের জন্য নিঃসন্দেহে একটা যুগান্তকারী পরিবর্তন। কারণ এটা গানকে একটা সুসংগঠিত ইন্ডাস্ট্রিতে পরিণত করেছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার কারণে ওই যে আমাদের হাজার বছর পুরনো বাংলাদেশি ভয়েস, তার মূল আবেগটা কি কোথাও হারিয়ে গিয়েছিল?
মানে গান কি তখন কেবল ড্রয়িং রুমে বসে শোনার মতো একটা পরিশীলিত বা পলিশড বিনোদনে পরিণত হয়েছিল? সাময়িকভাবে হয়তো কিছুটা পরিশীলিত হয়েছিল, কিন্তু এই বদ্বীপের মানুষের যে মূল চরিত্র, মানে ওই বিদ্রোহ আর সংগ্রাম, সেটা তো বেশি দিন চাপা থাকে না। সেটা তো বটেই। 40-এর দশকে গণসঙ্গীত বা মাস মিউজিকের উত্থানটা দেখলে কিন্তু সেটাই প্রমাণ হয়। যখনই সমাজে কোনো অন্যায় বা শোষণ হয়েছে, এই প্রাতিষ্ঠানিক গানগুলোই তখন প্রতিবাদের হাতিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর এর চূড়ান্ত রূপটি তো আমরা ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেখেছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো। হ্যাঁ, ওগুলো তো শুধু বিনোদন ছিল না, ওগুলো ছিল আক্ষরিক অর্থে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা বড় অস্ত্র। একদম। এরপর দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে পপগুরু আজম খানের হাত ধরে যে বিপ্লবটা এলো, আমার মনে হয় এই কন্টিনিউয়ামের সবচেয়ে আকর্ষণীয় বাকবদল সেটাই। খুব সত্যি কথা। আজম খানের এই ফিউশনের পেছনের মেকানিজমটা আসলেই অবাক করার মতো। উনি এমন এক সময়ে পশ্চিমা রক অ্যান্ড রোল আর ইলেকট্রিক গিটারের ওই উদ্দামতাটা নিয়ে এলেন, যখন সদ্য স্বাধীন দেশের তরুণরা এক ধরনের বিভ্রান্তি আর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। রাইট। কিন্তু উনি পশ্চিমা কাঠামোটা ধার করলেও সেখানে কিন্তু কোনো পশ্চিমা গল্প বসাননি। এখানেই তো আজম খানের মুনশিয়ানা। উনি রক মিউজিকের ডিস্টর্শন পেডেল, স্নেয়ার ড্রাম আর হাই এনার্জি বিটের সাথে বাংলার লোকগীতির ওই খোলা গলার স্বরটাকে মিশিয়ে দিলেন। হুম, গানের কথাগুলো ছিল রেল লাইনের বস্তি, বেকারত্ব আর সমাজের একদম রূঢ় বাস্তবতা নিয়ে। হ্যাঁ, মানে বাদ্যযন্ত্রগুলো ওয়েস্টার্ন হলেও সেখানে যে যন্ত্রণাটা বাজছিল সেটা পুরোপুরি আমাদের দেশীয়। আর এই সুনির্দিষ্ট মেকানিজমটাই মূলত সোলস, মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ বা আর্টসেলের মতো ব্যান্ডগুলোর জন্য একটা দারুণ রাস্তা তৈরি করে দেয়। মানে তারা প্রমাণ করে দিল যে একটা ইলেকট্রিক গিটারের তারেও ভাটিয়ালির সেই দীর্ঘ হাহাকার ফুটিয়ে তোলা সম্ভব। এটাই আমাদের সেই বিবর্তিত বাংলাদেশি ভয়েস। একদম নিখুঁত বলেছেন। আধুনিক শব্দের আড়ালে পুরনো আত্মাকেই বহন করছে এরা। হুম। তো স্বাধীন মিউজিক ইন্ডাস্ট্রিতে এই যে বিবর্তনটা ঘটল, এটা কিন্তু শুধু কনসার্ট বা অডিও ক্যাসেটের মধ্যেই আটকে থাকেনি। এই পপ রক কালচার ধীরে ধীরে মূলধারার আখ্যান বা ন্যারেটিভ নির্মাণেও প্রভাব ফেলতে শুরু করে। আর এখানেই কিন্তু চলচ্চিত্রের গানের প্রসঙ্গটা চলে আসে। রাইট। ফিল্ম মিউজিক বইটার কথা মনে পড়ছে এখানে। হ্যাঁ, ঠিক ওই বইটার রেফারেন্স টেনেই বলছিলাম। লেখক সঙ্গীতা গোপাল আর সুজাকা মূর্তি বইটিতে দাবি করেছেন যে সাউথ এশিয়ান বা বলিউড সিনেমায় গান কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। তারা বলছেন গান হচ্ছে দ্য ডিল মেকার, মানে গান ছাড়া সিনেমার অস্তিত্ব প্রায় অসম্ভব। বইটিতে সিনেমার গানকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তা আসলে বেশ গভীর। পশ্চিমা সিনেমায় ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে কাজ করে, আমাদের এখানকার সিনেমায় গান ঠিক সেই কাজটাই করে, তবে অনেক বেশি ডিরেক্টলি। গান এখানে সরাসরি গল্পকে এগিয়ে নিয়ে যায়। উম, এই জায়গাটায় আমি একটু পুশব্যাক করতে চাই, মানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। হ্যাঁ, বলুন। গানকে কি কেবল আখ্যান এগিয়ে নেওয়ার একটা যান্ত্রিক টুল বা ডিল মেকার বললে এর মূল আবেদনটাকে একটু ছোট করা হয় না? চলচ্চিত্রে গান তো কেবল গল্প বলার মাধ্যম নয়। আমার মনে হয় এটা চরিত্রের না বলা কথাগুলোর একটা মনস্তাত্ত্বিক লাউডস্পিকার। মনস্তাত্ত্বিক লাউডস্পিকার, দারুণ একটা টার্ম। মানে ধরুন, একটা দৃশ্যে যখন চারপাশের পরিস্থিতি এত জটিল হয়ে যায় যে ডায়লগ দিয়ে সেটা আর বোঝানো যাচ্ছে না, বা চরিত্রের ভেতরের দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখানে সাধারণ ভাষা ফুরিয়ে যায়, ঠিক তখনই কি গান সেই শূন্যস্থানটা পূরণ করে না? এই যুক্তিটা কিন্তু খুব স্ট্রং। গান মূলত চরিত্রের সাবটেক্সট বা অবচেতন মনের অবস্থাকে পর্দায় মূর্ত করে তোলে। ওই যে সাসপেনশন অফ ডিসবিলিফ এর যে সিনেম্যাটিক রুলটা আছে, সেটা আমাদের দর্শকরা খুব সহজেই মেনে নেন। হুম। কারণ তারা বিশ্বাস করেন যে যখন মানুষের সাধারণ ভাষা শেষ হয়ে যায়, তখন তার ভেতরের ওই বাংলাদেশি ভয়েস এভাবেই সুরে সুরে ফেটে পড়ে। আর চলচ্চিত্রের গানের এই ব্যাপারটা সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যাবে একটা আসন্ন চলচ্চিত্রের উদাহরণ টানলে। আপনি নিশ্চয়ই আগামী ২৮ মে ২০২৬, মানে ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র রকস্টারের কথা বলছেন। একদম তাই। হ্যাঁ, এই সিনেমাটা নিয়ে তো রীতিমতো একটা ফিনমিনন তৈরি হয়েছে। সান মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় আর আজমান রুশোর পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর আর তানজিয়া জামান মিথিলা। আমাদের কাছে থাকা উইকি ডেটা আর সংবাদ প্রতিবেদনগুলো কিন্তু সেটাই বলছে।
রাইট। আর মজার ব্যাপার হলো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিনেমা